গোবিন্দপুর রাজ্যে রবিপুর নামক একটি ছোট্ট গ্রামে নরেন নামক এক কৃষক থাকত। সে প্রতিদিনের মতোই নিজের জমিতে কাজ করছিল। তখনই তার বন্ধু রুদ্র আসে। নরেন, আরে এই নরেন, আরে নরেন, তুই জমিতে কাজ করছিস আর ওইদিকে তোর বউয়ের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। ভাগ্য বলে আমার বউ কিছু কাজে তোদের বাড়িতে গিয়েছিল। ওই বৌদিকে যন্ত্রণায় কাতরাতে দেখে দাইমাকে ডেকে নিয়ে যাই। আরে চল, তোর এখন ঘরে যাওয়া অতীব প্রয়োজন। চল চল, দৌড়ে চল, তাড়াতাড়ি চল। আরে তাই নাকি রে রুদ্র? আমার দেখিস ছেলেই হবে, ছেলেই হবে আমার। আরে নরেন, ছেলে হোক কিংবা মেয়ে, ওতে কি আসে যায়? সবাই ভালো থাকলেই তো হলো। তুই এখন চল তো তাড়াতাড়ি। এই রুদ্র, পার্থক্য আছে, ছেলে মেয়ের ভিতরে পার্থক্য আছে, আর আমার চাই ছেলে, বুঝেছিস? চল এবার। এতটুকু বলে নরেন ঘরের দিকে চলে যায়। কিছু সময়ের মধ্যেই নরেন ঘরের সামনে চলে আসে। তখনই রুদ্র স্ত্রী চাঁদনি হাসি মুখে ঘরের বাইরে আসে আর নরেনদাকে বলে ওঠে, আরে নরেন দাদাজি, আসো আসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার যে দুটো যমজ মেয়ে হয়েছে, এবার আমাদের সকলকে মিষ্টিমুখ করাও তো। এই কথা শুনে নরেন মনমরা হয়ে যায়। সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিছু সময় বাদে যখন সে ঘরে আসে, তখন দেখে তার স্ত্রী মল্লিকা বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে। কি হয়েছে? আপনি কি খুশি নন? আরে খুশি হয়নি মানে? তুমি কি বলতে চাইছো? তুমি তো জানতে যে আমার ছেলে চাই, মেয়ে না। আর তুমি তুমি আমাকে একটা ছেলেও দিতে পারলে না। যদি এরাই দুটো ছেলে হয়ে জন্ম নিত, তাহলে আমি পুরো গ্রামকে খাওয়াতাম মিষ্টি, বুক ফুলিয়ে হাঁটতাম। তুমি বলো আমি কি করব? কি করব এই মেয়েকে নিয়ে? এই কথা শুনে মল্লিকা মনমরা হয়ে যায়। কিছু সময় বাদে নিজেকে সান্ত্বনা দিয়ে হাসার চেষ্টা করে। আচ্ছা শোনেন না, আমি এদের নাম রেখেছি। বড় মেয়ের নাম সুস্মিতা আর ছোট মেয়ের নাম মৌমিতা। কেমন লাগলো আপনার এদের নাম? হচ্ছেটা এমন যে এই দুটো শুধু তোমার মেয়ে, চাইলে নাম রাখো, না চাইলে না রাখো, আমার এতে কোনো যায় আসে না। এতটুকু বলে নরেন সেখান থেকে চলে যায় আর মল্লিকার চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে। সময় কারো জন্যই থেমে থাকে না। কয়েক বছর কেটে যায়। মল্লিকা নিজেই তার মেয়েদের পালন করতে থাকে। নরেন কখনোই ওদের আদর যত্ন করেনি। দেখতে দেখতে 12টা বছর কেটে যায়। এখন সুস্মিতা ও মৌমিতা কিছুটা জ্ঞানী হয়ে ওঠে। মা, বাবা আমাদের সাথে কেন কথা বলে না? সুস্মিতার কথা শুনে মল্লিকার চোখে জল চলে আসে। এমন বলে না সুস্মিতা, তোমার বাবা কাজে অনেক ব্যস্ত থাকে, তোমাদের সাথে কথা বলার জন্য সময় পায় না যে। কিন্তু মা, গ্রামে অনেক কৃষকই তো ব্যস্ত থাকে, কিন্তু তারা তো নিজের মেয়েদেরকে অনেক ভালোবাসে। আর আমাদের বাবা, সে আমাদের দিকে তাকায়ও না পর্যন্ত। আমি তো তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমরা তোমাদের বাবার কথায় কান দেবে না, ঠিক আছে? তোমরা এখানেই বসো, আমি পুকুর থেকে জল নিয়ে আসি। তারপর মল্লিকা কলসি নিয়ে পুকুরের দিকে চলে যায় আর সুস্মিতা ও মল্লিকা তার মায়ের অপেক্ষায় বসে থাকে। কিছু সময় বাদে রুদ্র আসে। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আরে রুদ্র জেঠু, আপনার কি হয়েছে? আপনি এমনভাবে কাঁদছেন কেন? সুস্মিতা রে, তোর মা পুকুরে ডুবে মরে গেছে। তাড়াতাড়ি চল আমার সাথে, তাড়াতাড়ি চল। সুস্মিতা ও মৌমিতা কান্নায় ভেঙে পড়ে। দুজন রুদ্রর সাথে পুকুরের দিকে তাড়াতাড়ি করে চলে যায়। পুকুরের পাশে মল্লিকার মৃতদেহ পড়েছিল। গ্রামের অনেকেই সেখানে উপস্থিত ছিল। কিছু সময় বাদে সেখানে নরেনও এসে পৌঁছায়। মল্লিকা, আরে মল্লিকা, তুমি আমাদের কেন ছেড়ে চলে গেলে? এখন আমার কি হবে? তোমাকে ছাড়া আমাদের দুটো মেয়েকে আমি কিভাবে লালন পালন করব? কি করে করব? তখনই রুদ্র বলে ওঠে, যখন আমি পুকুরের পাড়ে পৌঁছাই, তখন তোর বউ ডুবে যাচ্ছিল। আমি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমার মনে আছে, যখন সে পুকুরের কাছে আসে, তখন তার গায়ে সোনার অলংকার ছিল, কিন্তু কিন্তু আমি যখন তার লাশ বাইরে বের করি, তখন কোনো অলংকারই ছিল না। কি জানি কে নিয়েছে বৌদির সব গয়না। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কি
কি বললি তুই? আমি ওকে সব সময় বলতাম পুকুরের পাড়ে যেতে হলে সব গয়নাঘাটি খুলে যাও, গ্রামে এখন ডাকাত ঘুরছে, কিন্তু কখনোই ও আমার কথা শুনতো না। কি যে হয়ে গেল। হ্যাঁ নরেন্দা, আমার মনে হয় বৌদি কোনো ডাকাতের পাল্লাই পড়েছিল। হয়তো তাদের ভিতরের কেউ তার গয়নাগাটি ছিঁড়ে নেয় আর পুকুরে ধাক্কা মেরে দেয়। বেচারি বৌদি, সে তো সাঁতারও জানতো না, এই দুনিয়ার মায়াত্যাগ করে চলে গেল। কিছু সময়ের মধ্যেই মল্লিকার অন্তিম সংস্কার করে দেওয়া হয়। পরিস্থিতি সব হাতের বাইরে চলে যায়। ঘরের এক কোণে বসে সুস্মিতা ও মৌমিতা কান্না করতে থাকে। কিছুদিন এভাবেই পার হয়ে যায়। সুস্মিতা ও মৌমিতা ধীরে ধীরে ঘরের সব কাজকর্ম শিখে যায়। তারা এখন ঘরের ছোট মোটো কাজ নিজেরাই সামলাতে লাগে। ওরা ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। একদিন তারা ঘরের কাজকর্মে লেগেছিল, ঠিক তখনই নরেন সাথে করে এক স্ত্রীকে নিয়ে যায়, যার পরনে বিয়ের পোশাক ছিল, এবং তার দুই মেয়ের সামনে তাকে দাঁড় করিয়ে দেয়। এটা দেখে দুই বোন আশ্চর্য হয়ে যায়। বাবা, ইনি কে? এ আজ থেকে তোদের দ্বিতীয় মা। আমি একে বিয়ে করেছি, বুঝেছিস? এটা শুনে সুস্মিতার চোখে জল চলে আসে। বাবা, মা মারা গেছে কিছু দিনই তো হলো। আমি এই বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু গ্রামের লোক জোর করছিল। আমি কাজ করতে বেরিয়ে যেতাম, আর তোরা দুজন সারাদিন একা থাকতিস। এখন যখন তোদের মা নেই, তাই তোদের জন্য আমি রূপালীর সাথে বিবাহ করেছি, যাতে ও তোদের দেখাশোনা করতে পারে। এতটুকু বলে নরেন সেখান থেকে চলে যায়। শুরুর দিকে রূপালীর ব্যবহার সুস্মিতা ও মৌমিতার সাথে খুবই ভালো ছিল, কিন্তু কিছু সময় পরই তার স্বভাব বদলে যেতে থাকে। এক সকালে যখন সুস্মিতা ঘুমাচ্ছিল, তখন রূপালী রেগে মেগে ওকে বলে ওঠে, তাড়াতাড়ি ওঠ মহারানী, আর কত ঘুমাবি? ঘরে জল নেই, পুকুর থেকে জল নিয়ে আয়, আর জামা কাপড়গুলো কেচে নিয়ে আয় একসাথে। সুস্মিতা উঠে পুকুর থেকে জল আনতে চলে যায়। তারপর রূপালী অন্যদিকে মৌমিতাকে ওঠাতে আসে আর বলতে থাকে, এই এই তুইও ওঠ, ঘর ঝাড়ু দিতে হবে, থালা বাসন মাজতে হবে। তোদের দুজনের কাছে শোয়া ছাড়া কি আর কোনো কাজ নেই? তাড়াতাড়ি কাজে লেগে পড় যা। সুস্মিতা ও মৌমিতা মা মল্লিকার কথা মনে করে ঘরের সব কাজকর্ম এক এক করে করতে থাকে। সময়ের সাথে সাথে রূপালীর ব্যবহার আরও বীভৎস হয়ে ওঠে। কাজের চাপ আরও বাড়িয়ে দেয়। একদিন সুস্মিতা বোন মৌমিতাকে বলে ওঠে, বোন, তুই দেখেছিস আমাদের সৎমার ব্যবহার আমাদের ওপরে দিনের পর দিন আরও বীভৎস হয়ে উঠেছে। হ্যাঁ রে, আমিও দেখছি। সে আমাদের এক পলকের জন্যও আরাম করতে দেয় না। আমার মনে হয় বাবাকে এসব ব্যাপারে বলা উচিত। সন্ধ্যাবেলায় যখন নগেন কাজ থেকে বাড়ি ফিরে আসে, তখন সুস্মিতা কান্না করে তার বাবাকে বলে ওঠে, বাবা, আমাদের সৎমা আমাদের সব সময় কাজ করায়, এক সেকেন্ডের জন্য আমাদের বসতে দেয় না। সারা দিন খাটতে খাটতে আমাদের গা হাত পা ব্যথা হয়ে যায়। আমরা কখনো কখনো খাবারও ঠিক মতন খেতে পাই না। এটা শুনে নগেন রেগে বলে ওঠে, বদমাইশ মেয়ে, এ কি সৎমা সৎমা লাগিয়ে রেখেছিস? ও তোদের দেখছে, এটাই সব থেকে বড় ভাগ্য তোদের। যেমন আমি তোদের সহ্য করছি, কি জানি কি জন্য তোরা জন্মেছিলি। সুস্মিতা ও মৌমিতা এই কথা শুনে আশ্চর্য হয়ে যায়। যখন তোরা দুজন জন্মেছিলি না, তখন আমি একদমই খুশি ছিলাম না। গ্রামে কোনো মিষ্টি বিলাইও নি, আর কোনো ঢাকঢোলও পিটাইনি। আমি চাইতাম মল্লিকা তোর মা কোনো ছেলেকে জন্ম দিক, কিন্তু দিল যখন, তখন দুটো মেয়ে। তোরা সময়ে খাবার পাচ্ছিস, এটাই তোদের বড় ভাগ্য, বুঝেছিস? আবার তাকিয়ে কি দেখছিস? যা এখান থেকে, যা, বিদেয় হয়ে যা। দুজনে ঘরের মধ্যে চলে আসে আর মায়ের কথা মনে করে জোরে জোরে কান্না করতে থাকে। তারপর সময় এভাবেই চলতে থাকে। দেখতে দেখতে আরও 8টি বছর পার হয়ে যায়। সুস্মিতা আর মৌমিতা এখন বড় হয়ে গেছিল। একদিন রূপালী নরেনকে বলতে থাকে, তোমার দুই মেয়ে বড় হয়ে গেছে, এখন তোমার ওদের বিয়ে চিন্তা করতে হবে। তোমার কাছে কি কোনো ধন সম্পত্তি আছে যে যেটা দিয়ে তুমি যৌতুক দিতে পারবে? এই কথা শুনে নরেন রেগে যায়। আমি 1 টাকাও ওদের বিয়ের জন্য খরচ করতে পারবো না। দেখো, আমার কাছে একটা উপায় আছে। আমি আমার গলার হার লুকিয়ে রাখবো, আর তার দোষ তোমার ওই দুটো মেয়ের ওপর চাপিয়ে দেব। তুমি আমার সাথে থাকবে, আর তারপর ওদের দুজনকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব। এর জন্য ওই দুজনের থেকে আমরা মুক্তিও পেয়ে যাব। হুম, তুমি একদম ঠিক বলেছো।
পরের দিন যখন সুস্মিতা আর মৌমিতা কাজ করছিল তখন সেই মুহূর্তে রূপালী এসে পৌঁছায়। আমার সোনার হার, যেটা আমি সব সময় গলায় পরে থাকি, স্নানের আগে আমি আমার ঘরেই রেখেছিলাম। এসে দেখি সেই হার আর নেই। সত্যি করে বল তো, তোরা কে নিয়েছিস তোদের ভিতরে? এটা তুমি কেমন কথা বলছো মা? আমরা তো তোমার ঘরে যাই না। আমার সন্দেহ হচ্ছে তুই আর মৌমিতা আমার গলার হার চুরি করেছিস, কারণ তোরা দুজন সব সময় আমার গলার হারের দিকে নজর দিতিস। মা, আমাদের ওপর চোরের বদনাম দিও না এইভাবে। তখনই নগেন আসে। রূপালী ইশারা করতেই নগেন লাঠি উঠিয়ে নেয় আর রেগে বলে ওঠে, এই সোজাসুজি বলছি, সত্যি করে বল কে নিয়েছিস, না হলে তোদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। সত্যি সত্যি বল কিন্তু। বাবা, আমাদের কথা বিশ্বাস করো, এরকম করো না বাবা। কিন্তু নগেন ওই শীতের ভিতরেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সেখানে গ্রামের সবাই উপস্থিত ছিল, কিন্তু কেউই তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় না। সুস্মিতা ও মৌমিতা কান্না করতে করতে দূর নদীর পাড়ে এসে পৌঁছায়। বদনাম আর অপমানে তারা ভেতর থেকে একদমই ভেঙে পড়েছিল। মা, তুমি একা একা জল ভরতে কেন গিয়েছিলে? আমাদেরও সাথে নিয়ে যেতে পারতে, তাহলে আমাদের এই দিন আর দেখতে হতো না। মা, তোমার যাওয়ার পরে আমরা কত অত্যাচার সহ্য করেছি, তা তোমাকে কিভাবে বলবো। তারা ঘন্টার পর ঘন্টা নদীর পাড়ে বসে কান্না করতে থাকে আর মার কথা মনে করতে থাকে, যে ছোটবেলায় কিভাবে মা তাদেরকে আগলে রাখত। ঠান্ডা এতটাই পড়ছিল যে দুই বোনের শরীর পুরো জমে যাচ্ছিল। সারাটা রাত তারা নদীর পাড়ে বসেই থাকে আর ঠান্ডায় কাঁপতে থাকে। পরের দিন সকালে রুদ্র সেখান দিয়েই যাচ্ছিল। তখনই, আরে সুস্মিতা, মৌমিতা, তোমরাই ঠান্ডার ভিতরে এখানে কি করছো? এই ঠান্ডার ভিতর থেকো না, তোমরা যে অসুস্থ হয়ে যাবে। দুই বোন কান্না করতে থাকে আর এক এক করে সব ঘটনা রুদ্রকে খুলে বলে। সুস্মিতা, আমি অনেকবার তোমার বাবাকে বোঝানোর চেষ্টা করেছি যে মেয়েদের প্রতি এত গভীর হও না, এটা ভালো নয়। কিন্তু কি জানি ওর মাথায় সবসময় কি চলে। কিন্তু তোমরা একটু ঘাবড়িও না, তোমরা আমার সাথে আমার বাড়িতে চলো। চল মা, তোরা আমার বাড়িতেই চল। না কাকা, আমরা আর কারোর ওপর বোঝা হতে চাই না। আমরা এখন থেকে এখানেই থাকবো, নিজের শেষ নিঃশ্বাস অবধি এখানেই থাকবো আমরা। রুদ্র অনেক বোঝায়, কিন্তু দুই বোন মানে না। নিরাশ হয়ে রুদ্র ওখান থেকে চলে যায়। তারপর ওইখানে দুই বোন বসে কান্না করতে থাকে। এভাবেই দেখতে দেখতে পুরোটা রাত ওই ঠান্ডার ভিতরেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে এক বুড়ি মহিলা সেখানে আসে। তোমরা দুজনা কে? আর এই ঠান্ডার ভিতরে নদীর পাশে বসে কি করছো? আমরা সুস্মিতা কান্না করতে করতে সব ঘটনায় ওই বুড়ি মহিলাকে বলে। সব শুনে বুড়ি মহিলার চোখে জল চলে আসে। ঠিক করেছো, তোমরা এখানে চলে এসেছো। কান্না করে কোনো লাভ হবে না, কখনো মনোবল ভাঙবে না তোমরা। মেয়ে তো কি হয়েছো, তোমরাও যেটা করতে পারো পুরুষ মানুষেরাও সেটাই করতে পারে। পাশেই একটা জঙ্গল আছে, ওখান থেকে কাঠ কেটে নিয়ে আসো। আমি তোমাদেরকে ঘর বানানো শেখাবো। তোমরা এখানেই ঘর বানিয়ে থাকবে, কারো উপরে বোঝা হওয়ার দরকার নেই তোমাদের। বুড়ি মহিলার কথার প্রভাব দুই বোনের ওপরে হয় এবং তারা তৈরি হয়ে যায়। আর বুড়ি মহিলার কথা মতো সেই জঙ্গলে চলে যায় কাঠ নিয়ে আসতেই। তারা কাঠ ভেঙে আর ওপরে ছাউনি দিয়ে বুড়ি মহিলার কথা মতো ছোট্ট একটি কুঁড়ে ঘর বানাতে থাকে। কিছু সময়ের মধ্যেই কুঁড়ে ঘরটি তৈরি হয়ে যায়। ওই দিনের পর থেকে দুই বোন ওখানেই বসবাস করতে থাকে। কিছুদিন যাওয়ার পর ওই বুড়ি মহিলা ওদের দুই বোনকে বলে ওঠে, এখন তোমাদের দুজনের কোনো কাজ খোঁজা উচিত। জঙ্গলে অনেক গাছ আছে যার ফলের কোনো মালিক নেই। ওই ফলগুলো পেড়ে এনে বাজারে বেচো, এতে তোমরা নিজেদের খরচ চালাতে পারবে। আমাদের আপনার পরামর্শ খুব ভালো লেগেছে, আমরা ফল পেড়ে বাজারে বেচবো। তারপর দুই বোন প্রতিদিন জঙ্গলে গিয়ে ফল পেড়ে আনে আর সেগুলো বাজারে বেচতে থাকে। আর ধীরে ধীরে তাদের আর্থিক দিক থেকে উন্নতি হতে লাগে। একদিন যখন তারা ফল পাড়ছিল, সুস্মিতার নজর পাশেই দাঁড়ানো একজন সৈনিকের উপরে যায়। আরে, এই সৈনিক এখানে কি করছে? চল আমরা গিয়ে জিজ্ঞাসা করি। তারপর তারা দুজনে ওই সৈনিকের কাছে যায় আর নম্রভাবে জিজ্ঞাসা করে। তখন সৈনিক হেসে বলে ওঠে, মহারাজের শিকার করার অভ্যাস আছে, তাই জঙ্গলে মাঝে মাঝেই আসে।
নদীও পাশে আছে, জলের কমতিও হয় না, তাই কোনো অসুবিধাও হয় না। এতটুকু বলে সৈনিক সেখান থেকে চলে যায়। সুস্মিতা ও মৌমিতা নিজের কুঁড়ে ঘরে ফিরে আসে। সন্ধ্যাবেলায় সেই বুড়ি মহিলা তাদের কুঁড়ে ঘরে আসে আর তাদেরকে বলে ওঠে, তোমাদের চোখে মুখে চমক এসে গেছে, এভাবেই সারা জীবন হাসি খুশি থেকো। আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, কিন্তু আপনি এখনো আপনার নাম ঠিকানা কিছুই বলেননি। এটা শুনে বুড়ি মহিলা রহস্যময়ভাবে বলে ওঠে, তোমরা যে নদীর পাড়ে বসবাস করছো, এখানেই আমি বহু বছর ধরে বসবাস করছি। তোমরা তাড়াতাড়ি এর রহস্য বুঝতে পারবে, কিন্তু এখন সময় এসে গেছে দোষীদের সাজা দেওয়ার। কে দোষী? আমি তোমাকে বললাম না, আমি বছরের পর বছর এই নদীর পাশেই বসবাস করছি, কিন্তু তুমি আমার কথাটা অতটা খেয়াল করনি। তুমি আমাকে বলেছিলে না তোমার মা এই নদীতেই ডুবে মরেছিল? হ্যাঁ, এমনই হয়েছিল। আর মরার আগে তার সব অলংকার অদৃশ্য ছিল। গ্রামের লোক ভেবেছিল কোনো ডাকাত তাকে লুটে জলে ধাক্কা মেরে দিয়েছিল। এটা কি সত্য কথা? হ্যাঁ, এটা একদম সত্য কথা। তোমাদের ঘরের মধ্যেই ওই গয়না এখনো আছে। এটা শুনে দুই বোন আশ্চর্য হয়ে যায়। আপনি বলতে কি চাইছেন? তোমার মাকে মেরে ফেলা হয়েছিল, আর যে মেরেছিল সে আর কেউ নয়, স্বয়ং তোমার বাবা নরেন। তার কোনোদিনই নিজের স্ত্রীকে পছন্দ ছিল না। সে সব সময় তার দ্বিতীয় স্ত্রী রূপালীকেই ভালোবাসতো। মা বাবা বাধ্য করাতে তোমার মা মল্লিকার সাথে বিয়ে করেছিল, আর যখন তোমরা দুজন জন্ম নিলে তখন তার ঘৃণা আরও বেড়ে যায়। কি? কিন্তু আপনি এসব কি করে জানলেন? সময় আসলে আমি সব বলে দেব, কিন্তু এখন তোমাদের একটা কাজ করতে হবে। রাজা সূর্য ওই জঙ্গলের ভেতরেই শিকার করার জন্য ডেরা তৈরি করে থাকছে। তোমরা তাকে গিয়ে সব সত্য কথা বলো। কিন্তু রাজা সূর্যসেন তো প্রমাণ চাইবে। প্রমাণ তোমার বাবার ঘরেই আছে। ওই সব গয়নাগাটি এখনও সেখানেই আছে। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তো দেখি। দুই বোন ওই বুড়ি মহিলার কথা মতো রাজা সূর্যের কাছে এসে পৌঁছায়। ও, তো তোমরা দুজন সেই যারা নদীর পাশে বসবাস করো? তোমাদের ব্যাপারে আমার সৈনিক বলেছিল। তা তোমাদের বাবাও কি তোমাদের সাথে থাকে নাকি? মহারাজ, আমরা আপনাকে একটা সত্য কথা বলতে এসেছি। আমার মায়ের হত্যা অন্য কেউ করেনি, স্বয়ং আমার বাবা করেছিল। এতটুকু বলে সুস্মিতা কান্না করতে করতে বাকি সব কথা খুলে বলে। কি বললে? যা বলছো তোমরা কি ভেবে বলছো নাকি? হ্যাঁ মহারাজ, আমরা যা বলছি সবই সত্য কথা। আমি ন্যায় প্রতিষ্ঠা রাজা। যদি তোমার বাবা আর তার দ্বিতীয় স্ত্রী এই সব কিছু করে থাকে, তাহলে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। এখন চলো আমার সাথে। রাজা সূর্য, সুস্মিতা, মৌমিতা ও সৈনিক নগেনের বাড়ি এসে পৌঁছায়। তা দেখে নগেন ও তার স্ত্রী রূপালী ভয় পেয়ে যায়। মহারাজ, আপনি এখানে? কিছু কি হয়েছে? এরা তো আমার মেয়ে। এরা কি আমার নামে আপনার কাছে অভিযোগ করেছে মহারাজ? তোমার সত্য সবার সামনে চলে এসেছে নগেন। তুমি বহু বছর আগে তোমার স্ত্রী মল্লিকাকে হত্যা করেছিলে। কি? আপনি কি বলছেন মহারাজ? এটা মিথ্যা কথা। এমন কিচ্ছু হয়নি মহারাজ। সৈনিক, নগেনের ঘর তল্লাশি নাও, আর যা যা অলংকার পাও সব আমার সামনে নিয়ে আসো। যাও। সৈনিক ঘরের ভিতরে যায়, আর কিছুক্ষণ বাদেই সোনার অলংকার নিয়ে বেরিয়ে আসে। এটা তো সেই হার যেটা চুরি করার বদনাম আমাদের দুই বোনের উপর চাপিয়েছিল। বাবা আমাদেরকে ঠান্ডার ভিতরে ঘর থেকে বের করে দিয়েছিল। আর এটা তো সেই অলংকার যেটা মা পড়েছিল যেদিন সে নদীতে ডুবে মারা গিয়েছিল। নগেন, এবার তুই সত্যি কথা বল। কেন তুই তোর স্ত্রীকে মেরেছিলি? না হলে কিন্তু। মহারাজ, এটা সচরাচর মিথ্যা কথা। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম। এই গয়না তো আমি নদীর পাশে জঙ্গলের ভিতরে পড়ে পেয়েছিলাম। শুধু আমি কাউকে এই ব্যাপারে বলেছিলাম না। এটাই হয়তো আমার সব থেকে বড় ভুল। শুধু গয়না পেয়েছেন বলেই আপনি আমাকে হত্যাকারী প্রমাণ করতে পারেন না মহারাজ। রাজা সূর্য সেন কিছু সময় চুপ থাকে। ঠিক তখনই সেই বুড়ি মহিলা সেখানে আসে। মিথ্যা কথা বলছে মহারাজ, এ অনেক বড় পাপী। এটা বলার পরপরই সেই বুড়ি মহিলা রং বেরঙের আলোর সাথে মল্লিকাতে পরিণত হয়ে যায়। আপনি আপনি কে? আমি মল্লিকা। বহু বছর আগে যখন আমি নদীতে জল ভরতে গিয়েছিলাম, তখন আমার স্বামী আমার কাছে আসে আর বলে,
সোনার অলংকার খুলে ফেলো, ডাকাত ঘুরে বেড়াচ্ছে আশেপাশেই। আমি তার কথা বিশ্বাস করে ফেলি, আর যখনই আমি অলংকারগুলো খুলে ফেলে তাকে দিই, তখনই সে আমাকে নদীতে ধাক্কা মেরে দেয়। আমি সাঁতার কাটতে জানতাম না, জলের গভীরে তলিয়ে যেতে থাকি। ঠিক তখনই রুদ্রদাদা সেখানে আসে, কিন্তু ততক্ষণে আমি মারা যাই। মল্লিকার এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আমার আত্মা কখনোই মুক্তি পায়নি। আর যখন আমি আমার দুই মেয়েকে দেখি, তখন আমি রূপ বদলে তাদের কাছে যাই আর তাদেরকে সাহস যোগাই, যাতে তারা কখনোই ভেঙে না পড়ে। আর এখন আমার আত্মা তখনই মুক্তি পাবে যখন আমার স্বামী তার কর্মের ফল পাবে। নগেন, তুই তো নিজের স্ত্রীকেই মেরে ফেলেছিস। এর শাস্তি স্বরূপ তুই আর তোর স্ত্রী রূপালী সারা জীবন কারাগারের পেছনে অন্ধকার কুটিরেতে বন্দি থাকবি। সৈনিক, তাড়াতাড়ি এদেরকে আটক করো। সৈনিক নগেন ও তার স্ত্রী রূপালীকে আটক করে। নগেন তাদের সামনে হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু কারোরই মন গলে না। এখন আমার মুক্ত হওয়ার সময় এসে গেছে। মা, আমাদেরকে ছেড়ে যেও না মা। কিন্তু তখনই রং বেরঙের আলোর সাথে মল্লিকা অদৃশ্য হয়ে যায়। দুই বোন অঝরে কান্না করতে থাকে। সুস্মিতা, এখন কোথায় যাবে তোমরা? আমরা এখানে আর থাকবো না। আমরা আমাদের নদীর পাশে ওই কুঁড়ে ঘরটাতেই থাকবো, যেখানে আমার মা আমাদের সাথে থাকতো। হ্যাঁ, ওটাই আমাদের ঘর। এই দালান আমাদের ঘর না, এটা বাবার। আর এখানে থাকলে তার করা পাপ আমাদের কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। এর থেকে ভালো আমরা আমাদের মায়ের বানানো ওই ঘরেই থাকবো।